ছাত্ররা, আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভূতাত্ত্বিক বিপর্যয়ের একটি বিপর্যয় ভূমিকম্প। দেখো লেখা আছে আর্থকুয়েক। ক্লাস 8-এ আমরা আর্থকুয়েক সংক্রান্ত বিষয়ে ইন ডিটেলস পড়েছিলাম। সেখানে আমরা ভূমিকম্প বিষয় সংক্রান্ত ব্যাপারে তার সংজ্ঞা, তার সৃষ্টির কারণ এবং তার প্রভাব, এই সমস্ত বিষয়গুলো আমরা পড়েছিলাম। এখানে আমরা যে জিনিসটা দেখব যে ভূমিকম্পকে কেন বিপর্যয় হিসেবে চিহ্নিতকরণ করা হয় সেইটুকু জিনিস আমরা দেখব, অর্থাৎ তার ইম্প্যাক্ট বা প্রভাবটা সংক্রান্ত বিষয়ে আমরা একটু বেশি আলোকপাত করব, যেহেতু এটা দুর্যোগ বিপর্যয়ের অন্তর্ভুক্ত একটি টপিক। সুতরাং এখানে আমি তাও তোমাদের একটু মনে করানোর জন্য কারণ এবং তার ক্লাসিফিকেশন কিছু বিষয় আমি লিখে রেখেছি, যাতে তোমাদের সুবিধা হয় বিষয়টাকে ভালো করে বুঝতে পারো। যাতে দেখো, আমি একটা ডেফিনেশন অবশ্যই লিখেছি। তোমরা যারা ক্লাস 8-এ আমার ক্লাস করেছিলে তারা ইন ডিটেলস হয়তো মনে করতে পারবে যে আমি হয়তো বলেছিলাম, দেখবে যে ভূমিকম্প বলতে বোঝানো হয় আক্ষরিক অর্থে ভূমির কম্পনকেই আমরা ভূমিকম্প বলি। অর্থাৎ এই যে আমি তো হেডিং করেছি ভূমিকম্প, অর্থাৎ কি ভূমির যে কম্পন সেটাই ভূমিকম্প হবে। অর্থাৎ আক্ষরিক অর্থে ভূমির যে কম্পন তাকে আমরা ভূমিকম্প বলবো। এই ভূমিকম্প একটা আকস্মিক ঘটনা। চলো দেখা যাক, একটা ডেফিনেশন আমি এখানে লিখে রেখেছি যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে ভূ অভ্যন্তরের শিলার মধ্যে আবদ্ধ শক্তির আকস্মিক মুক্তি ঘটলে ভূত্বক ক্ষণিকের জন্য আন্দোলিত হয়, তাকে ভূমিকম্প বলে। অর্থাৎ শিলাস্তরের মধ্যে যে সঞ্চিত শক্তির আকস্মিক মুক্তি, সেই মুক্তিটা কি কারণে ঘটবে? দেখো, প্রাকৃতিক বিভিন্ন কারণে ঘটতে পারে, আবার অপ্রাকৃতিক বিভিন্ন কারণে ঘটতে পারে। যখনই এই শক্তির মুক্তি ঘটবে তাহলে শিলাস্তরের মধ্যে যে স্থিতিস্থাপকতা বা ভারসাম্যতা সেটা নষ্ট হবে। ফলস্বরূপ কি হবে? ভূত্বক ক্ষণিকের জন্য অর্থাৎ কিছুক্ষণের জন্য আন্দোলিত হবে, যাকে আমরা কিন্তু ভূমিকম্প হিসেবে চিহ্নিত করি। আর ভূমিকম্পের মাত্রা যখন রিক্টার স্কেলে 7 হবে, অর্থাৎ আমরা জানি রিক্টার স্কেলের মাধ্যমে ভূমিকম্পের শক্তির মাত্রা পরিমাপ করা হয়, সেই মাত্রা যখন 7-এর বেশি হবে তখন তাকে আমরা বিপর্যয় হিসেবে চিহ্নিতকরণ করতে পারি। তাই জন্য আমি এখানে দেখো লিখে রেখেছি যে রিক্টারের মাত্রা 7-এর বেশি হলে তাকে আমরা বিপর্যয় হিসেবে ধরতে পারি। দেখো, এন স্টলার একটা ভূমিকম্প সংক্রান্ত বিষয়ে ডেফিনেশন দিয়েছিলেন। উনি বলেছিলেন যে ভূত্বকের উপরে বা নিচে শিলাস্তরের স্থিতিশীলতার ও অভিকর্ষীয় ভারসাম্যের বিঘ্ন ঘটার ফলে ভূত্বকে সৃষ্ট আন্দোলনকে বলা হয় ভূমিকম্প। তাহলে এই যে শিলাস্তরের স্থিতিশীলতা ও অভিকর্ষীয় ভারসাম্য বিঘ্ন কিভাবে ঘটবে? এই যে দেখো, আমি প্রথম ডেফিনেশনটা যেরকম বলেছিলাম প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণজনিত প্রভাবে। ফলস্বরূপ কি হচ্ছে যে এই যে শক্তির আকস্মিক মুক্তি ঘটছে তখনই তার ফলস্বরূপ কি হচ্ছে, শিলাস্তরের যে ভারসাম্য সেই ভারসাম্য বিঘ্ন হচ্ছে এবং ভূত্বক কম্পিত হচ্ছে, যাকে আমরা ভূমিকম্প হিসেবে চিহ্নিতকরণ করতে পারি। তাহলে ভূমিকম্পের এখানে আমি আর কিন্তু অন্যান্য যে রিলেটেড বিষয়গুলো যেগুলো তোমরা হয়তো পড়েছিলে, যে কেন্দ্র, উপকেন্দ্র, ভূমিকম্পের তরঙ্গ, এই প্রভৃতি বিষয়গুলো কিন্তু এখানকার আলোচনার বিষয় নয়। এখানে কেন ভূমিকম্প একটা বিপর্যয়, অর্থাৎ ভূমিকম্পকে আমরা বিপর্যয় হিসেবে কেন চিহ্নিতকরণ করি, সেইটা আমাদের কিন্তু মূল আলোচ্য। তাই আমরা ওই বিষয়গুলো কিন্তু এখানে আর কোনো আলোচনা করব না। দেখো, আমরা কেবলমাত্র ভূমিকম্পের কারণগুলো ওই জন্যই পয়েন্ট আকারে লিখে রেখেছি যাতে তোমরা মনে করতে পারো এইগুলো দেখার পর। যেমন পাত সঞ্চালন, আমরা জানি অভিসারী, প্রতিসারী এবং নিরপেক্ষ পাত সঞ্চালন বরাবর আমরা কিন্তু ভূমিকম্প দেখতে পাই, এবং অভিসারী পাত সীমানাকে আমরা বিধ্বংসী পাত সীমানা বলি, এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাই যে সেই অঞ্চলে কিন্তু ভূমিকম্পের মাত্রা অত্যধিক বেশি হয়। যেমন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চলের কথা আমরা কিন্তু পড়েছি। সুতরাং এটা আমরা যখন দেখবে যে পাতের সঞ্চালন সংক্রান্ত বিষয়ে পড়েছিলাম তখন আমরা কিন্তু এই বিষয়টাকে দেখেছিলাম। তারপর দেখো, অগ্নুৎপাতজনিত কারণে ভূমিকম্প হতে পারে, সমস্থিতিক ভারসাম্য নষ্ট হওয়ার জন্য ভূমিকম্প হতে পারে। এই যে সমস্থিতিক বিষয়টা আমরা দেখেছিলাম যখন আমরা ভূমিরূপ অধ্যায়টা পড়ছিলাম, সেখানে সমস্থিতিক বিষয়টা বলেছিলাম। তোমরা যারা ক্লাস ফলো করেছো আশা করছি তাদের এই বিষয়টা বুঝতে কোনো অসুবিধা হবে না। যারা দেখোনি তারা একটু ওই ক্লাসগুলো দেখে নিলে তাহলে এই প্রত্যেকটা বিষয় কিন্তু ইন ডিটেলস হয়তো ওখানে দেখা যাবে যে বলা আছে। তারপর নবীন ভঙ্গিল পার্বত্য উত্থান, আমরা জানি যে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল সবসময় ভূমিকম্প প্রবণ হয়ে থাকে, এবং আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল ওই জন্য ভূমিকম্প প্রবণ, কারণ এখানে সবসময় পাতগুলোর সঞ্চালনশীলতা পরিলক্ষিত হয়ে থাকে।
তাই জন্য দেখা যায় যে গঠন প্রক্রিয়া এখনো অব্যাহত, তাই ভূমিকম্প প্রবণ হতে পারে। তারপর শিলাপতন, হিমানি সম্প্রপাত প্রভৃতি প্রাকৃতিক কারণগুলো কিন্তু ভূমিকম্পের জন্য দায়ী। তারপর দেখো আমি কিছু অপ্রাকৃতিক ও মানবীয় কারণ লিখেছি, তোমরা এগুলো অলরেডি পড়ে এসেছো। যেমন জলাধার নির্মাণ, অর্থাৎ কোন একটি অঞ্চলে জলাধার নির্মাণের মাধ্যমে অর্থাৎ ড্যাম তৈরি করার মাধ্যমে দেখা যায় যে সেই অঞ্চলে আমাদের কি হয়ে থাকে, যে সেই অঞ্চলটা নিম্নমুখী চাপের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে, অর্থাৎ সেই জলটাকে সঞ্চয়ের মাধ্যমে কি সেই অঞ্চলের যে লিথোলজি বা ভূতত্ত্বের উপর দেখা যায় যে আমাদের চাপের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয়, যা ভূমিকম্পের কারণ হিসেবে দেখা হয়। তারপর দেখো পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার জন্য ডিনামাইট বিস্ফোরণজনিত কারণে, আবার খনি অঞ্চলে অতিরিক্ত খনিজ পদার্থ উত্তোলনজনিত কারণে যে ধস দেখা যায়, তার ফলেও কিন্তু ভূমিকম্প হয়। তাহলে এই কারণগুলো ইন জেনারেল তোমাদের একটু মনে করানোর জন্য আমি কিন্তু বললাম। এরপর দেখো ভূমিকম্পের একটা শ্রেণীবিভাগ আমি করেছি, এই শ্রেণীবিভাগের মাধ্যমেই আমরা কিন্তু ভূমিকম্পের যে ব্যাপকতা বা প্রভাব আমরা কিন্তু একটুখানি বুঝে উঠতে পারি। যেমন ধরো ভূমিকম্পকে আমরা সব থেকে বেশি বিপর্যয়গুলোর মধ্যে সব থেকে বেশি বিভীষিকাময় বলতে পারি। তার কারণ হচ্ছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7-এর বেশি হলে এবং তা যদি ক্ষণিকের জন্য কিছুটা পরিমাণ স্থায়ী হয়, তাহলে কিন্তু দেখা যায় যে সে কি পরিমাণ ধ্বংসলীলা চালাতে পারে, তার দৃষ্টান্ত আমরা কিছু বছর আগে নেপালের ভূমিকম্পটার মাধ্যমে দেখেছি। এছাড়া অসংখ্য উদাহরণ তোমরা দেখেছো যে ভূমিকম্পের মাধ্যমে কি ধরনের প্রভাব কিন্তু পড়েছে। দেখো ভূমিকম্পের শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমরা উৎপত্তির কারণ অনুসারে কতগুলো ভাগ দেখতে পাই ভূমিকম্পের। যে উৎপত্তির কারণ মানে সৃষ্টির কারণগুলোর পরিপ্রেক্ষিতে, যেমন ধরো ভূগাঠনিক কারণে ভূমিকম্প হতে পারে, সমস্থিতিক কারণে ভূমিকম্প হতে পারে, এইগুলোর পরিপ্রেক্ষিতের ভাগ। এবার দেখো ভূমিকম্পের শ্রেণীবিভাগের কেন্দ্রের গভীরতা অনুযায়ী, মনে রাখবে ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা অনুযায়ী আমরা ভূমিকম্পকে 3টে ভাগে ভাগ করতে পারি, একটা অগভীর, একটা মধ্যম গভীর, একটা পাতালিক ভূমিকম্প। এবং তার মধ্যে দেখা যায় 10 থেকে 50 কিলোমিটার গভীরে যখন ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান পরিলক্ষিত হয় তখন সেটাকে অগভীর ভূমিকম্প বলে। এবং সেক্ষেত্রে পৃথিবীতে যত ভূমিকম্প হয় তার 85% ভূমিকম্প কিন্তু এই যে অগভীর কেন্দ্রের মাধ্যমে হয় এবং তার প্রভাব কিন্তু ব্যাপক হয়ে থাকে। তারপর মধ্যম গভীর, যার গভীরতা কোথায় 50 থেকে 300 কিলোমিটার গভীরতা ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা থাকবে। পাতালিক ভূমিকম্প কোনটাকে বলবো আমরা, যেটাকে আরো অনেক বেশি গভীরে, এটা মাত্র 3% পরিলক্ষিত হয়। তাহলে 85% ভূমিকম্প কিন্তু এখানে অবস্থান করছে অগভীর কেন্দ্র বরাবর। এবার হতাহত মানুষের সংখ্যা অনুযায়ী কেন বিপর্যয় হিসেবে আমরা দেখি, আমরা বিপর্যয়ের নির্দেশিকা পড়েছিলাম, কিন্তু ভূমিকম্প কেন সব থেকে বিভীষিকাময়, দেখো এখানে মানুষের মৃত্যুর সংখ্যার পরিপ্রেক্ষিতে আমরা দেখা যাচ্ছে ভূমিকম্পকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা মাঝারি যেখানে 50,000 মানুষ মৃত হয়, একটা উচ্চ বিধ্বংসী 50,000 থেকে 1 লক্ষ মানুষ, আর প্রচন্ড বিধ্বংসী 1 লক্ষের বেশি মানুষ এখানে কিন্তু মৃত হয়। তাহলে বুঝতেই পারছো কেন ভূমিকম্প এত বিভীষিকাময়। এরপর দেখো আমরা ভূমিকম্পের একটা প্রভাব এখানে কিন্তু শর্ট আলোচনা করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূমিকম্পের প্রভাবকে আমরা প্রধানত 2টো ভাগে ভাগ করেছি, একটা ভূমিরূপগত পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয়, একটা সাংস্কৃতিক ও মানবিক বিপর্যয়। আর এই দুটো কারণের প্রভাবে একটা বাস্তুতান্ত্রিক বিপর্যয়ের কথা আমি লিখে রেখেছি। দেখো আগে প্রথম দুটো পড়ি, যে ভূমিরূপগত পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয় বলতে আমরা কোন বিষয়গুলোকে দেখি। দেখো ভূমিকম্পের ফলে যে বিষয়গুলো পরিবর্তিত হয়, যেমন ধরো নদীর গতিপথ পরিবর্তন, আমি একটা পয়েন্ট শেষ লিখেছি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অসমের দিবং নদীর যে গতিপথ সেটা পরিবর্তিত হয়েছিল 1950 সালের ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে। উপকূল ভাগের অবনমন, অর্থাৎ কোন একটা অঞ্চলের উপকূল ভাগ অবনমিত হয়ে যেতে পারে ভূমিকম্পের জন্য। জলাভূমির সৃষ্টি, যেমন কচ্ছের রণ অঞ্চলের উদাহরণ আমরা এখানে বলতে পারি, যে 1819 সালে ভূমিকম্পের ফলে কচ্ছের রণ অঞ্চলে যে জলাভূমি সৃষ্টি হয়েছিল সেটা আমরা দেখতে পারি। সুনামির উৎপত্তি, এটা নিয়ে তোমরা আমাদের জানোই যে সুনামি টপিক আমরা এরপর হয় আলোচনা করব, যে ভূমিকম্পের একটা অত্যন্ত বিধ্বংসী প্রভাব হচ্ছে সুনামি, যেটা সমুদ্রের তলদেশে ভূমিকম্পজনিত কারণে উৎপত্তি ঘটে। তারপর দেখো ভৌমজল প্রবাহ বিঘ্ন, অর্থাৎ ভূমিকম্পজনিত কারণে ভৌমজলের যে স্বাভাবিক প্রবাহ, সেই প্রবাহ যেহেতু আমাদের লিথোলজির পরিবর্তন হয়, অর্থাৎ ভূ অভ্যন্তরস্থ শিলার গঠন, শিলার প্রকৃতি, এই সমস্ত বিষয়গুলো পরিবর্তিত হয় ভূমিকম্পের ফলে, তার ফলস্বরূপ কিন্তু দেখা যায় যে ভৌমজল প্রবাহ এটা কিন্তু বিঘ্ন হয়। এবার দেখো সাংস্কৃতিক ও মানবিক কোন জিনিসগুলো বিপর্যয় লাভ হয়, বিপর্যস্ত হয়ে থাকে। যেমন ধরো কৃষি জমি নষ্ট হয়ে যায় ভূমিকম্পের প্রভাবে, সম্পত্তি হানি হয়, প্রচুর পরিমাণে সম্পত্তি হানি হয়, তোমরা জানো। যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ তোমরা বলতেই পারো যে রাস্তাঘাট থেকে আরম্ভ করে
ইলেকট্রিক যে লাইন বা টেলিফোন যে লাইন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ভূমিকম্পের ফলে। প্রাণহানি, সেই বিষয়টা তো আমি এখানে অবশ্যই হতাহতের পরিপ্রেক্ষিতে একটা ক্লাসিফিকেশন যেহেতু দেখিয়েছি, তার মানে প্রাণহানির পরিমাণ প্রচুর পরিমাণে হয়ে থাকে। এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে রিলেটেড আমরা বাস্তুতান্ত্রিক বিপর্যয় স্বাভাবিকভাবেই দেখতে পাবো, কারণ ভূমিকম্প হলে জীব বৈচিত্র্য বিনাশপ্রাপ্ত হবে, প্রচুর জীবের ক্ষতিগ্রস্ত হবে এবং বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হবে। যেহেতু জীব বৈচিত্র্য বিনাশপ্রাপ্ত হবে, তাহলে খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, এই বিষয়গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই কারণের জন্যই আমরা কিন্তু ভূমিকম্পকে একটা বিপর্যয় হিসেবে দেখি। আমরা আগেই বললাম যে এখানে কিন্তু ভূমিকম্পকে আমরা কেবলমাত্র একটি ভূতাত্ত্বিক বিপর্যয় কেন বলা হয় তার পরিপ্রেক্ষিতেই এইটুকুনি আলোচনা করলাম, যেটা তোমাদের সিলেবাস অনুযায়ী আছে। আমরা ভূমিকম্প রিলেটেড অন্য অসংখ্য বিষয় এর আগে ক্লাস 8-এ আমরা পড়েছিলাম, যেখানে সমকম্পনকাল রেখা, সমতীব্রতা রেখা, রিক্টার স্কেল, মার্সেলি স্কেল, এই সমস্ত অসংখ্য বিষয় পড়েছিলাম। সেটা কিন্তু আমাদের আলোচ্য টপিক নয়, তাই ওই বিষয়গুলো কিন্তু এখানে আমরা আলোচনা করলাম না। ওটা স্বতন্ত্রভাবে যখন আমরা ভূমিকম্প পড়ব বা পড়া হয় তখন কিন্তু এই বিষয়গুলোকে আলোচনা করা হয়ে থাকে। এবার দেখো, একটা ছবি আমি ডান দিকে তোমাদের এঁকেছি, যে ভারতে ভূমিকম্প প্রবণ অঞ্চল। আমরা আগেই বললাম যে ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল। অর্থাৎ এই দেখো, একটা ডিপ কালারের শেডিং করে আমি হিমালয় পার্বত্য অঞ্চলটা এঁকেছি, এবং তারপর হচ্ছে অধিক ভূমিকম্প প্রবণ যে অঞ্চলটা, সেটাকে পরের সেট দিয়ে দেখিয়েছি, আর তারপর ডট ডট দিয়ে দেখিয়েছি সেটা হচ্ছে মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চল। অর্থাৎ এই যে ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল সংলগ্ন যে রাজ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা আসাম, মেঘালয়, উত্তরাখণ্ড, মণিপুর, সিকিম প্রভৃতি রাজ্যগুলো, এদিকে জম্মু কাশ্মীরের অঞ্চলটাকেও কিছুটা দেখতে পাচ্ছি সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে। আর এদিকে আমরা গুজরাটের কচ্ছের অঞ্চলটাকেও আমরা একটু দেখা যাচ্ছে যে সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিতকরণ করেছি। এই প্রসঙ্গে আমাদের একটা কথা একটু বলে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্যে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে আমরা যদি দেখি, একদম উত্তরের দিকটা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থানটা ঠিক এই জায়গাটা দিয়ে দেখি আমরা। অর্থাৎ হিমালয় সংলগ্ন যে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিংয়ের যে জায়গাটা, অর্থাৎ উত্তর দিকটা আমাদের কিন্তু ভূমিকম্প প্রবণ হিসেবে দেখা হয়, কিন্তু খুব একটা ভূমিকম্পের প্রভাব আমরা কিন্তু বুঝতে পারি না পশ্চিমবঙ্গের রাজ্যে বাসীরা। কিন্তু মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, বর্তমান দিনে তোমরা রিসেন্টলি দেখেছো যে ভারত মহাসাগরীয় সংলগ্ন অঞ্চলে যে পাতের চলনের হার বা পাত ভেঙে যাওয়া, এই ঘটনা, সাম্প্রতিককালে অবৈধ নির্মাণ কার্য করা, অত্যধিক পরিমাণে ভৌমজল তুলে নিয়ে আসা এবং আমাদের ভূমি ব্যবহারের যে ধরন, সেই ধরনের মধ্যে দেখা যায় যে কোনো নিয়ন্ত্রণ না থাকা প্রভৃতি কারণগুলোর জনিত কারণে, প্লাস আমাদের গাঙ্গেয় পলি অঞ্চলে যে পাতের সঞ্চারণের হার, তার পরিবর্তনজনিত কারণে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু ভবিষ্যতে কিন্তু দেখা যাবে যেখানে ভূমিকম্প হতে পারে এবং তার যে মাত্রা সেটা কিন্তু বিধ্বংসী আকার নিতে পারে। এটা কিন্তু তোমরা প্রত্যেকে একটুখানি মনে রাখবে। তাই আমি এখানে শুধু পশ্চিমবঙ্গ কথাটা লেখার পরিপ্রেক্ষিতে দেখবি যে কতগুলো বিষয় কিন্তু আমি বললাম। আর আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল কেন নবীন ভূমিল পার্বত্য অঞ্চল, এই প্রসঙ্গে একটা কথা আমি একটুখানি বলবো। ক্লাস 9-এর মনে হয় বিসেকশনের কোনো একটি ছেলে সুচার লাইন বরাবর একটি প্রশ্ন আমাকে করেছিল যে পাতগুলি সেখানে যদি জুড়ে যায়, যে তাহলে পরবর্তীকালে পাতগুলির সঞ্চালন কি করে হয়, এই ধরনের একটা প্রশ্ন মনে হয় আমাকে করেছিল। সেই প্রশ্নের উত্তর প্রসঙ্গে বলি, দেখো, অভিসারী পাতসীমানা বরাবর যখন দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসে, যে রেখা বরাবর মিলিত হয় সেটাকে আমরা সুচার লাইন বলে থাকি বা সীবন রেখা বলে থাকি। এবং যখন দুটি পাত, মহাদেশীয় পাত বিশেষ করে, যেহেতু আমরা হিমালয় পার্বত্য অঞ্চলের পরিপ্রেক্ষিতে বলছি, পরস্পরের অভিমুখে অগ্রসর হলে এদের মধ্যবর্তী মহীখাতটি সংকুচিত হতে থাকে। অবশেষে এই যে অবশিষ্ট মহীখাতটি কি হয়, দুটি মহাদেশীয় পাতের অগ্রগমনের ফলে অবলুপ্ত হয়ে যায়। এই দুটো পাত অগ্রসর হলে অপেক্ষাকৃত তোমরা জানবে যে ভারী পাতটা হালকা পাতের নিচে কিন্তু অনুপ্রবেশ করবে। আর এই যে জুড়ে যাওয়ার ঘটনাটা তোমরা বলছো, এটা মূলত কি কারণ হয়, এই পর্যায়ে পাত দুটির তলদেশের যে পদার্থগুলো থাকে, সেই পদার্থগুলো কি জাতীয় পদার্থ শুনে নাও ভালো করে। ওফিওলাইট ও গ্যাব্রো জাতীয় শিলা বাইরে বেরিয়ে এসে এই অংশটাকে সংযুক্ত করে বলে মনে হয়। অর্থাৎ উপরের যে অঞ্চলটাকে সংযুক্ত হচ্ছে ঠিকই, কিন্তু পাতগুলোর সঞ্চারণশীলতা কিন্তু ভিতর দিকে চলছেই, তাই থেমে কখনো যায় না। পাতের যে সঞ্চালন, এটা কিন্তু থেমে যায়, জুড়ে যাচ্ছে বলে থেমে যাচ্ছে তা নয়। ওই ভারী পাতটা হালকা পাতের তলদেশে অনুপ্রবেশজনিত কারণে
এই যে দুটো পদার্থের কথা আমি বললাম, ওফিওলাইট ও গ্যাব্রো জাতীয় শিলা বাইরে বেরিয়ে এসে মনে হচ্ছে যেন পাত দুটোকে সংযুক্ত করে, যাকে আমরা শিবন রেখা বা সন্ধি রেখা নামে পরিচিত করি। যেমন সিন্ধু উপত্যকায় সিন্ধু শিবন রেখা টেথিস অবলুপ্তির বিশেষ এক নিদর্শন। দেখবে তোমরা যখন এই সূচের লাইন বলেছিলাম, এটা আমি উদাহরণ হিসেবে দিয়েছিলাম। তাহলে বোঝা গেল, তাহলে পাতের সঞ্চরণশীলতা কিন্তু অব্যাহতই আছে। তাই জন্য আমরা নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলটাকে আমরা কিন্তু বলে থাকি যে অস্থিতিশীল, এবং এটা কিন্তু ভূমিকম্প প্রবণ। আশা রাখছি তুমি যদি ধারাবাহিকভাবে ক্লাসটা করো, তাহলে ভূমিকম্পের ক্লাসটা এসে তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে, এবং বাকি যে সমস্ত ছাত্ররা আছো তারাও কিন্তু এই বিষয়টা জানতে পারলে। আশা রাখছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা পরবর্তী ক্লাসে ভূমিকম্প সংক্রান্ত রিলেটেড এই সুনামি সংক্রান্ত বিষয়টা আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।